সুপ্রিয় দর্শক, আজকে ভিডিওতে আমি পরিবেশন করতে যাচ্ছি জাকার্তার একটি অর্থাৎ ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় অনলাইন পত্রিকা, ইংরেজি পত্রিকা জাকার্তা গ্লোব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাকার্তা গ্লোব লেখা আছে, এই যে জাকার্তা গ্লোব। এই জাকার্তা গ্লোবের মধ্যে একটি প্রতিবেদন রয়েছে, যে প্রতিবেদনটি অত্যন্ত আকর্ষণীয় একটি প্রতিবেদন। এই প্রতিবেদনের ইংরেজি অত্যন্ত সফট করে লেখা। আমি প্রতিবেদনের যে শিরোনাম সেটি আমি পড়ে শোনাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কি লেখা আছে, ইন্দোনেশিয়া প্লান্স 2000 টন মান্থলি রাইস এক্সপোর্টস টু মালয়েশিয়া। বুঝিয়ে দিচ্ছি এখানে সেন্টেন্সটির মিনিং কি। এই যে ইন্দোনেশিয়া পরিকল্পনা করছে, প্ল্যানস করছে, এটি কিন্তু ভার্ব। এই যে ইন্দোনেশিয়া একটা সাবজেক্ট আর প্ল্যানটা হচ্ছে তার ভার্ব, আর এই ভার্বের টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর দেখুন কি বলা হচ্ছে, এই প্ল্যান এটি একটি ট্রানজিটিভ ভার্ব, তার একটি অবজেক্ট রয়েছে। প্রতিটা ট্রানজিটিভ ভার্বের কিন্তু অবজেক্ট থাকে। কি বলছে, সেই অবজেক্টটা হচ্ছে 2000 টন। এখানে 2000 এটি বহু বচনের একটি সংখ্যা। একের অধিক হলে কিন্তু তারপরে যে নাউন সেটিকে বহুবচন করে নিতে হয়। কিন্তু এখানে লক্ষণীয় যে টনের সাথে কিন্তু এস যুক্ত নেই, বহুবচন নেই। এই কারণে এখানে একটা হাইফেন দেওয়া হয়েছে। হাইফেন দেওয়ার কারণে এই টনের সাথে আর এস যুক্ত হবে না। তাহলে 2000 টন মান্থলি রাইস এক্সপোর্টস, অর্থাৎ প্রতি মাসে চাউল রপ্তানি টু মালয়েশিয়াতে প্রতি মাসে 2000 টন চাউল রপ্তানির পরিকল্পনা করছে। ওরা প্ল্যান করে ফেলছে। ইন্দোনেশিয়া সরকার এই পরিকল্পনা করে ফেলেছে, সেটি এখানে শিরোনামে উল্লেখ করা হয়েছে। আর এখানে যে রাইসের পরে যে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, এই এক্সপোর্টটি কিন্তু এটি নাউন, এটি কিন্তু ভার্ব নয়। ঠিক আছে, মান্থলি এটি একটি অ্যাজেক্টিভের কাজ করতেছে, রাইসটাও কিন্তু অ্যাজেক্টিভের ন্যায় কাজ করতেছে। এক্সপোর্টের আগে ব্যবহার হয়ে রাইস এই যে ওয়ার্ডটি কিন্তু অ্যাজেক্টিভের ন্যায় কাজ করছে। এক্সপোর্টটা হচ্ছে আমাদের নাউন। এই এক্সপোর্ট এটি বহুবচনে আছে, কারণ প্রতি মাসে এক্সপোর্ট করার কথা বলা হচ্ছে, তো তাই বহুবচন হয়েছে আর কি। এই মাসে একটা এক্সপোর্ট, তারপরের মাসে এভাবে এক্সপোর্ট চলতে থাকবে মালয়েশিয়াতে। অর্থাৎ ইন্দোনেশিয়া পরিকল্পনা করছে মালয়েশিয়াতে প্রতি মাসে 2000 টন চাউল রপ্তানি করবে। এক্সপোর্ট হচ্ছে রপ্তানি করার পরিকল্পনা করছে। দর্শক মণ্ডলী, এই যে আপনারা দেখতে পাচ্ছেন জাহাজে করে এক দেশ থেকে আরেক দেশে যে পণ্য যায়, সেই পণ্য রপ্তানি, ইম্পোর্ট এবং এক্সপোর্টের সেই জাহাজের মধ্যে জাহাজে উঠানামা করতেছে পণ্য, সেটি যে ক্রেনের মাধ্যমে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটি একটু পড়ে দিচ্ছি, নিচে কি লেখা আছে। ওয়ার্কার্স unload shacks of imported Thai rice from a cargo ship at Malayahati port in SC Friday, March 1st, 2024। আচ্ছা, এটি একটি ফাইল ছবি। এখানে কি বলা হচ্ছে, ওয়ার্কাররা আনলোড করছে অর্থাৎ নামাচ্ছে, শ্যাক্স মানে বস্তা, ইম্পোর্টেড থাই রাইস আমদানিকৃত থাইল্যান্ডের চাউল, ফ্রম এ কার্গো শিপ একটি কার্গো জাহাজ থেকে, অর্থাৎ পণ্যবাহী জাহাজ থেকে। আর পোর্টের নাম দেওয়া হয়েছে ইয়াতি পোর্ট, আর জায়গার নাম বলা হচ্ছে এসি। আর সেটি ফ্রাইডেতে মার্চ মাসের 1 তারিখ 2024 সালের কথা। এখানে একটি ফাইল ফটো দেওয়া হয়েছে। এবার আমি বিস্তারিত আলোচনা করছি। দর্শক খুব গুরুত্ব দিয়ে দেখবেন, তাহলে কিন্তু শিখতে পারবেন, কারণ আমি ভেঙে ভেঙে আমি পার্ট করে ওয়ার্ড টু ওয়ার্ড
মিনিং আমি ক্লিয়ার করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। বলছে এখানে ওয়েস্ট জাবার কথা বলা হচ্ছে ইন্দোনেশিয়া, আর হচ্ছে কারাওয়াং। ইন্দোনেশিয়া ইজ প্রিপেয়ারিং, ইন্দোনেশিয়া প্রস্তুতি নিচ্ছে, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রস্তুতি নিচ্ছে টু এক্সপোর্ট, রপ্তানি করতে, অ্যাটলিস্ট অন্তত পক্ষে, অ্যাটলিস্ট মানে অন্তত পক্ষে 2000 টনস অফ, এবার দেখেন টনের সাথে কিন্তু এস রয়েছে বহু বচন, কারণ এখানে এই 2000 আর টন এর মাঝখানে কিন্তু হাইফেন নেই। যদি হাইফেন দেওয়া থাকতো তাহলে কিন্তু এখানে এই এস যুক্ত হতো না। এটি নিয়ম, এটি গ্রামারের নিয়ম। টনস অফ নন প্রিমিয়াম রাইস পার মান্থ, প্রতি মাসে, নন টনস অফ নন প্রিমিয়াম, নন প্রিমিয়াম, প্রিমিয়ামটা হচ্ছে উৎকৃষ্ট মানের, সেরা মানের, এটা হচ্ছে সেরা মানের না, মাঝারি মানের, এরকমই বোঝানো হচ্ছে নন প্রিমিয়াম রাইস, যেটা প্রিমিয়াম মানের নয়, পার মান্থ প্রতি মাসে, টু মালয়েশিয়া, মালয়েশিয়াতে। অ্যাজ, অ্যাজ এখানে কারণ বোঝানো হচ্ছে, অ্যাজ দিয়ে আরেকটি ক্লোজ আরম্ভ হয়েছে, একটি ক্লোজ কিন্তু শেষ হয়ে গেছে মালয়েশিয়াতে এসে, আরেকটি ক্লোজ আরম্ভ হয়েছে অ্যাজ দিয়ে, অ্যাজ এইটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। As the country's rice stockpile approaches 4 million tons, a senior official from the Agriculture Ministry said on Thursday. কি বলছে দেখুন, বলছে যে ইন্দোনেশিয়া প্রস্তুতি নিচ্ছে এক্সপোর্ট করার জন্য প্রতি মাসে অন্তত 2000 টন নন প্রিমিয়াম মানের চাউল মালয়েশিয়া রপ্তানি করতে, যেহেতু অ্যাজ হচ্ছে যেহেতু কান্ট্রিজ রাইস স্টকপাইল, দেশের চাউলের যে মজুদ অ্যাপ্রোচ পৌঁছে গেছে 4 মিলিয়ন টন, 4 মিলিয়ন টনে, 4 মিলিয়ন টন হচ্ছে 40 লাখ টন, বাংলায় 4 মিলিয়ন হচ্ছে 40 লাখ, 4 মিলিয়ন টন হচ্ছে 40 লাখ টন, অর্থাৎ প্রতি মিলিয়নে 10 লাখ, বাংলা হিসাবে প্রতি মিলিয়নে 10 লাখ, তাহলে 4 মিলিয়নে 40 লাখ টন। এ সিনিয়র অফিসিয়াল, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, ফ্রম দ্য এগ্রিকালচার মিনিস্ট্রি, কৃষি মন্ত্রণালয় থেকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই কথা বলেন। কিবারে বলেন? থার্সডেতে বলেন, বৃহস্পতিবারে বলেন। নেক্সট প্যারাগ্রাফে যাচ্ছি। দ্য এক্সপোর্ট প্ল্যান ইজ কারেন্টলি ইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিপারেশন ফেজ and reflects a major shift in Indonesia's rice policy from a traditional importer to a potential new exporter in the globe market. দারুণ দারুণ কথা বলছে, আপনারা দেখুন, এটি একটি ইন্দোনেশিয়ার জন্য একটি আশার কথা, উন্নতির কথা। বলছে যে এক্সপোর্ট প্ল্যান, এই যে রপ্তানির যে পরিকল্পনাটি, প্ল্যানটি, ইজ কারেন্টলি, বর্তমানে এটি, ইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিপারেশন, প্রশাসনিক প্রস্তুতির পর্যায়ে রয়েছে, ফেজ অর্থ পর্যায়, প্রশাসনের প্রস্তুতি পর্যায়। এই যে প্ল্যানটা যে করলো এটার জন্য যে প্রস্তুতি সেটাই বলা হচ্ছে, সেটা প্রশাসনিক প্রস্তুতি, অর্থাৎ সোজা কথা সরকারি প্রস্তুতি ফেজে রয়েছে, অবস্থায় রয়েছে। অ্যান্ড রিফ্লেক্ট, এবং এই যে প্ল্যানটা কি রিফ্লেক্ট করতেছে, অর্থাৎ কি প্রকাশ করতেছে, এ মেজর শিফট, একটা বড় ধরনের পরিবর্তন, ইন ইন্দোনেশিয়াস রাইস পলিসি, ইন্দোনেশিয়ার যে চাউল, সেই চাউলের যে পলিসি রয়েছে, সে নীতিমালা রয়েছে, পলিসির নীতিমালা, সেই নীতিমালায় একটি বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে, সেটি প্রকাশ করছে। সেটি কি থেকে কি পর্যায়ে? ফ্রম এ ট্র্যাডিশনাল ইম্পোর্টার, যে চিরায়ত যে ইম্পোর্টার, আমদানিকারক থেকে, টু এ পোটেনশিয়াল নিউ এক্সপোর্টার, পোটেনশিয়াল হতে সম্ভাবনাময় নতুন রপ্তানিকারক, ইন দ্য গ্লোব মার্কেট, অর্থাৎ রপ্তানিকারক দেশ হিসাবে বিশ্বের বাজারে বা আন্তর্জাতিক বাজারে, এটি বলা হচ্ছে। তারপর কি বলছে? টকস হ্যাভ বিন হেল্ড উইথ মালয়েশিয়ান কাউন্টার পার্টস, মালয়েশিয়ান প্রতিপক্ষের সাথে, অর্থাৎ কাউন্টার পার্টসদের সাথে, টকস হ্যাভ বিন হেল্ড, আলোচনা হয়ে গেছে, আলোচনা হয়ে গেছেন মালয়েশিয়ান কাউন্টার পার্টসদের সাথে। অ্যান্ড উই হ্যাভ মেট উইথ পোটেনশিয়াল বায়ার্স, এবং আমরা সাক্ষাৎ করেছি সম্ভাবনাময় যে বায়ার্স, এখানে পোটেনশিয়াল দি ইম্পর্টেন্স বোঝানো হচ্ছে, সম্ভাবনাময়ের সাথে ইম্পর্টেন্সটা যুক্ত আছে, সেই রকম বায়ার্স। পোটেনশিয়াল বায়ার্স মানে এখানে আশাব্যঞ্জক, অর্থাৎ যে সমস্ত
ক্রেতারা নিতে পারে, সম্ভাবনা বেশি থাকে নেওয়ার, পণ্য নেওয়ার, রাইস নেওয়ার ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়ায়, সেই পটেনশিয়াল বায়ারদের সাথেও আলোচনা হয়েছে, সেটাই বলা হচ্ছে পটেনশিয়াল বায়ার্স। ডেপুটি মিনিস্টার অফ এগ্রিকালচার সুদারিয়ানো সেড বলেছেন ডিউরিং এ ভিজিট টু কারাওয়াং ওয়েস্ট জাভায় কারাওয়াংয়ে ভিজিটের সময় তিনি এই কথাটা বলেন। কি বলেন? উই আর নাও ফাইনালাইজিং ডিটেলস, আমরা এখন বিস্তারিত সব কিছুই আমরা ফাইনালাইজ করছি, অর্থাৎ আমরা সমাপনের দিকে যাচ্ছি, অর্থাৎ আমাদের যে সিদ্ধান্ত সেটাকে পরিপূর্ণভাবে আমরা ফাইনালাইজ করি, চূড়ান্ত করছি। এই যে এখানে উই আর নাও ফাইনালাইজিং, আমরা চূড়ান্ত করছি, দ্য ডিটেলস মানে বিস্তারিত, অর্থাৎ এই এক্সপোর্ট করতে যা যা লাগবে, কাগজপত্র, যে ডকুমেন্টস আছে, যে সমস্ত কার্যক্রম, সেগুলো আমরা কি করেছি, বিস্তারিত চূড়ান্ত করছি। ওয়ান্স প্রেসিডেন্ট প্রাবোউ সুবিয়ান্তো গিভস দ্য গো অ্যাহেড উই আর রেডি টু প্রসিড। এখানে বলছে একবার যখন প্রেসিডেন্ট প্রাবোউ সুবিয়ান্তো গিভস দিয়েছেন দ্য গো অ্যাহেড মানে সম্মতি, এখানে সম্মতির কথা বলা হচ্ছে, অর্থাৎ উনি সিদ্ধান্ত দিয়েছেন বা সম্মতি দিয়েছেন বা রাজি হয়েছেন, এই কথাটাই বলা হচ্ছে উই আর রেডি টু প্রসিড, এখন আমরা প্রস্তুত আছি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। অ্যাকর্ডিং টু সুদারিয়ানো, দ্য প্ল্যান্ড মান্থলি এক্সপোর্ট, যে পরিকল্পিত মাসিক যে এক্সপোর্ট, অর্থাৎ প্রতি মাসে যে রপ্তানি ভলিউম, এটা পরিমাণ, এখানে ভলিউমটা পরিমাণ টু মালয়েশিয়াতে, কুড রিচ অ্যারাউন্ড 2000 টনস, সেটি পৌঁছতে পারে কততে, 2000 টনে পৌঁছতে পারে। প্রতি মাসে যে এক্সপোর্ট যে ভলিউম রয়েছে, এক্সপোর্টের যে পরিমাণ মালয়েশিয়াতে চাল রপ্তানির পরিমাণ, সেটি প্রতি মাসে 2000 টনে পৌঁছতে পারে। মালয়েশিয়া সোর্সেস রাইস ফ্রম মাল্টিপল সাপ্লায়ার্স, Malaysia sources from multiple suppliers, but we have agreed on an initial volume, he added. তিনি আরও বলেন যে মালয়েশিয়া যে সোর্স রয়েছে, যে উৎস রয়েছে, রাইসের যে উৎস রয়েছে ফ্রম মাল্টিপল সাপ্লায়ারদের কাছ থেকে, সরবরাহীদের কাছ থেকে, উই হ্যাভ এগ্রিড আমরা রাজি হয়েছি, অন অ্যান ইনিশিয়াল ভলিউম প্রাথমিক ভলিউম মানে প্রাথমিক যে পরিমাণ, এই যে 2000-এর কথা বলা হচ্ছে, সেই পরিমাণে সরবরাহ করার ব্যাপারে রাজি হয়েছি, সেটাই এখানে বলা হচ্ছে। তারপরে আছে কি, মিনিস্টার অফ এগ্রিকালচার এনডি আরমান সুলাইমান হ্যাজ অলসো হেল্ড ডিসকাশন, তিনি আলোচনা করেছেন, হেল্ড ডিসকাশন, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হেল্ড হ্যাজ অলসো হেল্ড ডিসকাশন, আলোচনাও করেছেন উইথ মালয়েশিয়ান অফিসিয়াল, মালয়েশিয়ার কর্মকর্তাদের সাথে, টু ফলো আপ করার জন্য অন দ্য প্রপোজড রাইস এক্সপোর্ট। ফলো আপ মানে যে বাকি যে কাজগুলো রয়েছে, আনুষঙ্গিক যে বাকি কাজ, সেটি ফলো করার জন্য, অনুসরণ করার জন্য, অর্থাৎ পরবর্তী ধাপে যাওয়ার জন্য, অন দ্য প্রপোজড রাইস এক্সপোর্ট, যে প্রস্তাবিত চাউল রপ্তানির ব্যাপারে। মালয়েশিয়া ইজ কারেন্টলি ফেসিং হাই ডোমেস্টিক রাইস প্রাইসেস, মালয়েশিয়া বর্তমানে, এটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজ ফেসিং, আপনারা দেখতে পাচ্ছেন ইজ ফেসিং, এই যে কারেন্টলিটা মাঝখানে, এটি একটি অ্যাডভার্ব চলে এসেছে। কিছু অ্যাডভার্ব আমরা অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে আমরা ব্যবহার করে থাকি, এটি এভাবেই ব্যবহার করতে হয়, এভাবে ব্যবহার করলেই ওই অ্যাডভার্বের যে অর্থ বা গুরুত্ব, সেটি কিন্তু পরিপূর্ণভাবে প্রকাশ পায়, তাহলে সুন্দর করে ফুটে ওঠে, ভাষার যে একটি মাধুর্য রয়েছে, ভাষার যে সিস্টেম রয়েছে, সেটি কিন্তু পরিপূর্ণভাবে ফুটে ওঠে, প্রকাশিত হয়। তো মালয়েশিয়া ইজ কারেন্টলি ফেসিং, মালয়েশিয়া বর্তমানে মুখোমুখি হচ্ছে হাই ডোমেস্টিক রাইস প্রাইস, অর্থাৎ যে আভ্যন্তরীণ, ডোমেস্টিক হচ্ছে আভ্যন্তরীণ বা মালয়েশিয়ার ভিতরকার যে রাইস প্রাইস, অর্থাৎ চাউলের দাম, সেটি উচ্চ মূল্যের চাউলের দাম, সেটি মুখোমুখি হচ্ছে মালয়েশিয়া, অর্থাৎ মালয়েশিয়া ফেস করছে অনেক দামের যে চাউল রয়েছে, চাউলের যে মূল্য অনেক বেড়ে গেছে, সেই জিনিসটা মালয়েশিয়া ফেস করতেছে, মুখোমুখি হচ্ছে, অর্থাৎ সমস্যার মোকাবেলা করছে। অ্যান্ড ইটস লোকাল প্রোডাকশন, এবং এর যে নিজস্ব প্রোডাকশন, স্থানীয় প্রোডাকশন, মালয়েশিয়ার কৃষকরা যে প্রোডাকশন দিয়ে থাকে, উৎপাদন, অনলি মিটস,
এই এই প্রোডাকশনটা হচ্ছে এখানে নাউন। এই প্রোডাকশনটা শুধুমাত্র মিট করে, চাহিদা মিটায় অ্যাবাউট 4 to 50% অফ টোটাল ডিমান্ড। অর্থাৎ সারা বছরের যে চাউলের চাহিদা রয়েছে মালয়েশিয়াতে, সেই চাহিদার মাত্র 40 থেকে 50 ভাগ, অর্থাৎ শতকরা 40 থেকে 50 ভাগ কী করে চাহিদা মিটায় ওদের নিজস্ব উৎপাদন, চাউল যে উৎপাদন, ওদের যে কৃষকরা যে চাউল ফলায়, সেইটা মাত্র 40 থেকে 50%, তার চাহিদার 50% উৎপাদন হয় বা ওই মিটানো হয় তাদের নিজস্ব যে চাউল দিয়ে। তার মানে এখানে কী বুঝলেন দর্শক, যে বাকি 60 থেকে 50% চাউল, তাদের মোট চাহিদার 60 থেকে 50% চাউল বাইরে থেকে আমদানি করতে হয়, অর্থাৎ ইম্পোর্ট করতে হয়। আর বাইরে থেকে আমদানি করতে গেলে এখন তারা কি কোত্থেকে করবে? ইন্দোনেশিয়া থেকেই তারা নিকটবর্তী দেশ, পার্শ্ববর্তী দেশ, তাদের সীমান্তবর্তী দেশ ইন্দোনেশিয়া, সেই দেশ থেকে তারা এই চাউল আমদানি করতে যাচ্ছে। আর ইন্দোনেশিয়াও মালয়েশিয়াতে চাউল প্রতি মাসে 2000 টন চাউল রপ্তানি করতে যাচ্ছে। এটি খবরের মূল কথা। ইন্দোনেশিয়াস এক্সিট ফ্রম ইম্পোর্ট মার্কেট ট্রিগার্স গ্লোবাল রাইস প্রাইস ড্রপ। কি বলছে? ইন্দোনেশিয়ার যে এক্সিট, বের হয়ে যাওয়া, ফ্রম ইম্পোর্ট মার্কেট, আমদানির বাজার থেকে যে বেরিয়ে যাওয়া, অর্থাৎ ইন্দোনেশিয়া এখন আর আমদানি করছে না চাউল, সে তার আমদানির যে বাজার থেকে বেরিয়ে যাওয়াটা ট্রিগার্স মানে বৃদ্ধি করে, চাঙ্গা করে দ্য গ্লোবাল রাইস প্রাইস ড্রপ। বিশ্বের যে চাউলের বাজার যে ড্রপ হচ্ছে পড়ে যাওয়া, চাউলের ড্রপ অর্থ পড়ে যাওয়া অর্থে, নিম্নগামী হওয়া অর্থে, যে গ্লোবাল মার্কেটে, আন্তর্জাতিক যে মার্কেটে চাউলের দাম যে পড়ে গেছে বা পড়ে যাওয়া, সেইটা কী করে ট্রিগার করে। ট্রিগারটা হচ্ছে কিন্তু এখানে ভার্ব। এখানে ট্রিগার করা মানে কি, অর্থাৎ চাঙ্গা করা, বাড়িয়ে দেওয়া, এই অর্থে আর কি। তারপর কি বলছে? ইন্দোনেশিয়াস পোটেনশিয়াল টু এক্সপোর্ট রাইস স্টেমস ফ্রম ইটস অ্যাবান্ডেন্ট রিজার্ভস। খুব চমৎকার কথা বলছে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, না বুঝলে আর তো অনেকে বুঝবেন না। ইন্দোনেশিয়ার যে পোটেনশিয়াল, সম্ভাবনা, টু এক্সপোর্ট রাইস, চাউল রপ্তানি করার যে সম্ভাবনা, যে পোটেনশিয়াল, সেটা স্টেমস ফ্রম মানে হচ্ছে কারণ হওয়া, রেজাল্ট হওয়া, উৎপত্তি হওয়া, এই অর্থে স্টেম, গজিয়ে ওঠা, এই অর্থে স্টেম ফ্রম, অর্থাৎ কারণ হয়। কিসের থেকে এটা, এই এক্সপোর্টটা, ইন্দোনেশিয়ার যে এক্সপোর্টটা, সেটা কিসের থেকে তৈরি হয়? এই যে এক্সপোর্ট, চাউল রপ্তানি যে ইন্দোনেশিয়া করতে যাচ্ছে, সেটা কোত্থেকে এসছে, এই উৎসটা কোত্থেকে আসছে, রপ্তানি করার ব্যাপারটা কীভাবে আসতো? বলছে ফ্রম ইটস অ্যাবান্ডেন্ট রিজার্ভ, তার যে প্রচুর সংখ্যক রিজার্ভ রয়েছে। আপনারা রিজার্ভ তো জানেনই, রিজার্ভ অর্থ এখানে রয়েছে সংরক্ষণ করা আছে, অর্থাৎ চাউল ওদের সংরক্ষণ করা আছে গোডাউনে, ওই দেশের গোডাউনে প্রচুর চাউল রয়েছে, সেটাই বোঝানো হচ্ছে রিজার্ভ দিয়ে, অ্যাবান্ডেন্ট রিজার্ভ দিয়ে। নাও নিয়ারলি 4 মিলিয়ন টনস, বর্তমানে রয়েছে 40 লাখ টন, 4 মিলিয়ন টন রয়েছে রিজার্ভ, অর্থাৎ মজুদ। রিজার্ভ এখানে মজুদ, চাউলের মজুদ রয়েছে কত ইন্দোনেশিয়াতে এই মুহূর্তে? প্রায় 40 লাখ টন। ম্যানেজড বাই দ্য স্টেট লজিস্টিক এজেন্সি বুলুগ। আবার সেটা কি হয়? পরিচালিত হয়, এই যে টন, এই যে রিজার্ভটা, মজুদটা পরিচালিত হয় কাদের ব্যবস্থাপনা কে করেন? বাই দ্য স্টেট, রাষ্ট্রীয় লজিস্টিক্স এজেন্সি, তার নাম হচ্ছে কি? বুলুগ। লজিস্টিক শব্দের অর্থ হচ্ছে, অর্থাৎ খাদ্য সামগ্রী এক জায়গা থেকে যে আরেক জায়গায় যে সরবরাহ, সেটাই হচ্ছে লজিস্টিক। পণ্য সামগ্রী পরিবহনকেই লজিস্টিক সাধারণত বলা হয়। যে রাষ্ট্রীয় যে লজিস্টিক এজেন্সি রয়েছে, সেটা হচ্ছে বুলুগ, তার দ্বারা কি হয়? এই যে রিজার্ভগুলো ম্যানেজড হয়। দিস সারপ্লাস হ্যাজ ইমার্জড ফলোয়িং ইন্দোনেশিয়াস ডিসিশন টু হোল্ড রাইস ইম্পোর্ট। এই যে সারপ্লাস যে উদ্বৃত্ত যে খাদ্য, সারপ্লাস হচ্ছে উদ্বৃত্ত, এই যে উদ্বৃত্ত এখানে খাদ্য ধরে নিতে পারি আমরা। হ্যাজ ইমার্জড, আবির্ভূত হয়েছে, সৃষ্টি হয়েছে। ফলোয়িং মানে পর, মানে আফটার। ফলোয়িং এখানে আফটারের কাজ করছে, আফটার মানে পরে। ফলোয়িং ইন্দোনেশিয়ার সিদ্ধান্ত,
কার সিদ্ধান্ত? ইন্দোনেশিয়ার। এই যে এর আছে, ইন্দোনেশিয়ার সাথে এর, এই জন্য আমরা অ্যাপোস্ট্রফি এস দেই। এটা পজেসিভ করা হয়েছে ইন্দোনেশিয়াস, এটা পজেসিভ, এখানে পজেসিভ নাউন করা হয়েছে এটাকে। ডিসিশন, সিদ্ধান্ত, কিসের, কি করতে ডিসিশন, কি কাজ করতে? টু হল্ট, হল্ট হচ্ছে থামিয়ে দেওয়া, হল্ট হচ্ছে থামিয়ে দেওয়া। রাইস ইম্পোর্ট অর্থাৎ চাউল আমদানিকে থামিয়ে দেওয়া, চাউল আমদানি বন্ধ করে দেওয়া বললেও বাংলা ঠিক থাকবে। চাউল আমদানি বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত, সেইটির পর এই যে সারপ্লাস, উদ্বৃত্তটা সৃষ্টি হয়েছে। তার মানে এখানে কথাটার অর্থ হচ্ছে যে চাউল আমদানির যে সিদ্ধান্ত সেটি বাতিল করার পর এই সারপ্লাসের আবির্ভাব হয়েছে, চাউলের যে উদ্বৃত্ত অবস্থা সেটির সৃষ্টি হয়েছে। কমা দিয়ে বলছে কন্ট্রিবিউটিং টু গ্লোবাল ওভার সাপ্লাই। এই যে কন্ট্রিবিউটিং, অবদান রাখছে, মানে অ্যান্ড কন্ট্রিবিউটস, এটি না লিখে কমা দিয়ে কন্ট্রিবিউটিং লিখে দিয়েছে, ওই অর্থটাই প্রকাশ করছে। কন্ট্রিবিউটিং টু এ গ্লোবাল ওভার সাপ্লাই, যে বৈশ্বিক ওভার সাপ্লাই, মানে পৃথিবীতে ওভার সাপ্লাই হয়ে গেছে, মানে অতিরিক্ত চাউল সরবরাহ হয়ে গেছে বৈশ্বিকভাবে। অ্যান্ড উইকেনিং মানে ওই যে কন্ট্রিবিউটিংয়ের সাথে, এটা আইনজি না, এইখানেও কিন্তু ওইটাই অ্যান্ড উইকেন্স না লিখে উইকেনিং লিখে দেওয়া হয়েছে। উইকেনিং এটা একটি আইনজি ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ওয়ার্ল্ড রাইস প্রাইসেস, বিশ্বের যে চাউলের মূল্য সেটিকে দুর্বল করে দেওয়া হয়েছে। উইকেন মানে দুর্বল করা। ঠিক আছে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন ভালো। আর একটু রয়েছে, সেটি হচ্ছে কি, দ্য গ্লোবাল রাইস প্রাইস, বৈশ্বিক চাউলের মূল্য ড্রপ, চাউলের মূল্য যে পড়ে যাওয়া, এটি কিন্তু নাউন, ড্রপটা কিন্তু ভার্ব নয়। বৈশ্বিক চাউলের মূল্য যে পড়ে যাওয়া, মানে বৈশ্বিক চাউলের দরপতন, ইজ লার্জলি ডিউ টু, প্রধানত, লার্জলি এখানে প্রধানত, ডিউ টু মানে কারণে, আমরা বি ভার্বের সাথে ডিউ টু ব্যবহার করি কারণ বোঝানোর জন্য। লার্জলি ডিউ টু ইন্দোনেশিয়াস অ্যাবসেন্ট, ইন্দোনেশিয়ার অনুপস্থিতি, ফ্রম দ্য ইম্পোর্ট মার্কেট, যে আমদানির যে বাজার রয়েছে, অর্থাৎ ইন্দোনেশিয়া যে এ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে চাউল আমদানি করতো সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে। তাদের যে অনুপস্থিতি, ইন্দোনেশিয়ার অনুপস্থিতির সেই ইম্পোর্ট মার্কেট থেকে, সেইটাই কিন্তু আসলে এই প্রধানত দায়ী, এই ব্যাপারটাই দায়ী যে চাউলের, আন্তর্জাতিক বাজারে চাউলের দরপতন। এই কথাটা কে বলছেন? বলছে সুদারনিয়নো সেট, উনি বলেছেন, অ্যাজ ওয়ান অফ দ্য লার্জেস্ট রাইস ইম্পোর্টার্স, অর্থাৎ সবচাইতে বড় চাউল আমদানিকারকদের একজন হিসাবে, একটি দেশ হিসাবে, সবচাইতে বড় চাউল আমদানিকারক দেশগুলোর একটি দেশ হিসাবে, আওয়ার উইথড্রয়াল, আমাদের যে মুখ ফিরিয়ে নেওয়া, উইথড্রয়াল, হ্যাজ হ্যাড এ সিগনিফিক্যান্ট রিপোর্ট এফেক্ট। সিগনিফিক্যান্ট হচ্ছে গুরুত্বপূর্ণ, হ্যাজ এট এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে ব্যবহার করা হয়েছে। এটি কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স নয়, শুধু হ্যাড থাকলেই পাস্ট পারফেক্ট টেন্স হয় না, তার আগে হ্যাজ আছে। ইম্প্যাক্ট পড়েছে, প্রভাব পড়েছে, যে উইথড্রয়াল, আন্তর্জাতিক ইম্পোর্ট অর্থাৎ আমদানির বাজার থেকে যে মুখ ফিরিয়ে নেওয়া, প্রত্যাহার করা তাদের ইম্পোর্ট, সেইটির একটি গুরুত্বপূর্ণ রিপল এফেক্ট পড়েছে, অর্থাৎ প্রভাব পড়েছে। এখানে রিপল এফেক্ট, রিপল শব্দের অর্থ সাধারণত ঢেউ, কিন্তু এইখানে ছোট ছোট ঢেউ, অর্থাৎ ধীরে ধীরে প্রভাব পড়েছে, এই অর্থটাই বোঝানো হচ্ছে। পুশিং, আবার পুশ করতেছে, গ্লোবাল সাপ্লাই আপ, গ্লোবাল সাপ্লাই আপের দিকে নিচ্ছে, অর্থাৎ বাড়িয়ে দিচ্ছে সরবরাহ, অ্যান্ড প্রাইসেস ডাউন, আর মূল্য নিচের দিকে, নিম্নগামী মূল্য, চাউলের দর নিম্নগামী, সেটাই বলা হচ্ছে এখানে। পুশ করছে, পুশ হচ্ছে ঠেলা দেওয়া বা ধাক্কা দেওয়া, এখানে ঠেলা দেওয়া, ঠেলে দিচ্ছে, পুশ করছে, গ্লোবাল সাপ্লাইকে আপ, ওপরের দিকে পুশ করতেছে, অর্থাৎ চাউলের সরবরাহ বৃদ্ধি পাচ্ছে, সরবরাহ বিশ্ব মার্কেটে, এবং মূল্য প্রাইসেস ডাউন, আর চাউলের যে দর সেটা কিন্তু পড়ে যাচ্ছে, সেই কথাটা এখানে বলা হচ্ছে। ডেসপাইট দিস গ্লোবাল প্রাইস স্লাম, ডেসপাইট সত্ত্বেও, বৈশ্বিক বা বিশ্বব্যাপী যে প্রাইস স্লাম, এই যে দর পতন, এখানে স্লাম অর্থ পতন, দর পতন,
সত্ত্বেও ডোমেস্টিক রাইস প্রাইসেস ইন ইন্দোনেশিয়া হ্যাভ রিমেন স্টেবল। অর্থাৎ ইন্দোনেশিয়ার বাজারে ডোমেস্টিক রাইস প্রাইসেস অর্থাৎ ইন্দোনেশিয়ার যে নিজস্ব উৎপাদিত চাউল সেটির যে মূল্য ইন ইন্দোনেশিয়া হ্যাভ রিমেন স্টেবল, সেটি স্থির আছে। এই যে প্রাইস স্লাম বিশ্বব্যাপী প্রাইসের যে মূল্য দরপতন হওয়ার সত্ত্বেও ডোমেস্টিক রাইস প্রাইস অর্থাৎ ইন্দোনেশিয়ার বাজারে তাদের নিজস্ব উৎপাদিত চাউলের মূল্য হ্যাভ রিমেন্ড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখুন, হ্যাভ রিমেন্ড থেকেছে স্টেবল স্থির। বয়েড বাই স্ট্রং ডিমান্ড অ্যান্ড স্ট্র্যাটেজিক রিজার্ভ, আর সেইটা কি হয়েছে, ভয়েড হয়েছে অর্থাৎ সেটা উজ্জীবিত হয়েছে বা সঞ্চালিত হয়েছে এই অর্থে বাই স্ট্রং ডিমান্ড অ্যান্ড স্ট্র্যাটেজিক রিজার্ভ, অর্থাৎ স্ট্রং ডিমান্ড হচ্ছে ব্যাপক চাহিদা আর স্ট্র্যাটেজিক কৌশলগত যে রিজার্ভ আছে চাউলের সেইটার কারণে সেইটার দ্বারা কি হচ্ছে উজ্জীবিত হয়েছে। দর্শক মণ্ডলী আর একটি প্যারা রয়েছে, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। মিনিস্টার আরমান প্রিভিয়াসলি সেড, মিনিস্টার আরমান মন্ত্রী আরমান আগেই বলেছিলেন, প্রিভিয়াসলি মানে আগে বা পূর্বে, দ্যাট যে মালয়েশিয়া এক্সপ্রেসড ইন্টারেস্ট ইন সোর্সিং রাইস ফ্রম ইন্দোনেশিয়া, মালয়েশিয়া কী করেছে, এক্সপ্রেস করেছে, ব্যক্ত করেছে ইন্টারেস্ট, আগ্রহের কথা ব্যক্ত করেছে, ইন্টারেস্ট হচ্ছে আগ্রহ, আমি যদি বলি আরও চমৎকার করে যে আগ্রহের কথা ব্যক্ত করেছে ইন সোর্সিং রাইস, মানে ইন্দোনেশিয়া থেকে চাউলের যে উৎস সেটা সোর্স করা মানে উৎস তৈরি করা, ইন্দোনেশিয়া থেকে চাউলের উৎস তৈরির ব্যাপারে তিনি আগ্রহ দেখিয়েছেন ডিউ টু কারণে স্টিপ রাইস লেভেল অ্যাট হোম। স্টিপ রাইস লেভেল অ্যাট হোম দিয়ে বোঝানো হচ্ছে যে এই যে প্রাইস স্টিপ প্রাইস লেভেল অ্যাট হোম, অর্থাৎ চাউলের যে মূল্য সেটি স্টিপ মানে ঊর্ধ্বগামী, এখানে স্টিপ দিয়ে উচ্চারণ হচ্ছে ঊর্ধ্বগামী, লেভেল স্তর, অ্যাট হোম মানে নিজের দেশে, অর্থাৎ এই যে মন্ত্রীর দেশে অর্থাৎ মালয়েশিয়ায়। হি স্ট্রেসড, তিনি গুরুত্ব আরোপ করেন যে ইন্দোনেশিয়াস হাই স্টক পাইল, ইন্দোনেশিয়ার যে স্টক পাইল মজুদ, হ্যাঁ বড় ধরনের মজুদ, কুড সার্ভ করতে পারবে অর্থাৎ চাহিদা মিটাতে পারবে, নট অনলি ফর ডোমেস্টিক ইউজ, শুধুমাত্র এই ডোমেস্টিক ইউজের জন্য নয়, অর্থাৎ নিজস্ব কাজে চাউলটা নিজের দেশে ব্যবহার করা সেটাই বলছে, অ্যান্ড সোশ্যাল অ্যাসিস্ট্যান্স, শুধু সামাজিক অ্যাসিস্ট্যান্স ও সার্ভ করবে মানে পারপাস সার্ভ করবে, বাট অলসো অ্যাজ এ স্ট্র্যাটেজিক এক্সপোর্ট রিজার্ভ ইফ নিডেড, আবার সেটি স্ট্র্যাটেজিক এক্সপোর্ট রিজার্ভও থাকতে পারবে ইফ নিডেড, যদি প্রয়োজন হয় তারা রিজার্ভ রাখবে এক্সপোর্ট করার জন্য, সেটাই কথাটা বলা হচ্ছে এখানে। আশা করি বুঝতে পেরেছেন দর্শক মণ্ডলী। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।